আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায় টাইপ এ এর এমসিকিউ গুলো নিয়ে। এখানে মূলত হচ্ছে বাংলাদেশের নদ নদী নিয়ে আলোচনা করা হয়েছে। নদ নদী সম্পর্কিত এমসিকিউ গুলো দেওয়া হয়েছে। তো আমরা যদি প্রথমেই এখানে লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছি প্রশ্নটি হচ্ছে কোন নদীটির দুটি নাম রয়েছে। কোন নদীটির দুটি নাম রয়েছে এটা আমরা জানি হচ্ছে পদ্মা নদীর হচ্ছে দুইটি নাম রয়েছে, পদ্মা এবং গঙ্গা, এই দুইটা নাম হচ্ছে এই নদীর। গঙ্গা নদী কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে? গঙ্গা অথবা পদ্মা যেটি বলুক না কেন, এটা হচ্ছে বাংলাদেশের রাজশাহী অঞ্চল দিয়ে বা রাজশাহী জেলা দিয়ে হচ্ছে প্রবেশ করেছে। তারপর হচ্ছে 1787 সালে ভূমিকম্পে ব্রহ্মপুত্রের একটি শাখা নদীর সৃষ্টি হয়। নদীটির নাম কি? এই নদীটির নাম হচ্ছে আমরা জানি হচ্ছে যমুনা, যেটা হচ্ছে অন্যতম একটি প্রধান নদী হচ্ছে বর্তমান সময়ের। পরবর্তীতে প্রশ্নটি হচ্ছে একটি উদ্দীপক দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে ফুয়াদ ক নদীর তীরে বসবাস করে, যা দীর্ঘ পথ অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে। এটি প্রাকৃতিক দুর্যোগ নদীটির একটি নতুন ধারার জন্ম দেয়। তো আমরা জানি হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় দীর্ঘতম নদীটির নাম হচ্ছে ব্রহ্মপুত্র। তো আমরা বলতে পারি এই নদীটির নাম হচ্ছে ব্রহ্মপুত্র, যেটি হচ্ছে প্রায় 2000 কিলোমিটারের বেশি হচ্ছে পথ অতিক্রম করেছে। এবং এটি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণে একটি নতুন একটি ধারার জন্ম দেয়, সেটি হচ্ছে যমুনা নদীর একটি ধারা বা যমুনা নদীর হচ্ছে জন্ম দেয়। আর এই নদীর শাখা নদী হচ্ছে যমুনা নদী। মেঘনা নদীর মোহনা রয়েছে হচ্ছে আপনার ভৈরব, গোয়ালন্দে এবং হচ্ছে চাঁদপুরে। আমরা জানি হচ্ছে মেঘনা নদীর মোহনা রয়েছে কোথায়? ভৈরবে রয়েছে, কিশোরগঞ্জের ভৈরবে, এবং হচ্ছে চাঁদপুরে। গোয়ালন্দে হচ্ছে কি আমরা জানি হচ্ছে পদ্মা নদীর হচ্ছে ওইখানে মোহনা বা হচ্ছে এই রয়েছে, যার কারণে আমরা বলতে পারি সঠিক উত্তর হচ্ছে 1 ও 3, খ নাম্বারটি হচ্ছে সঠিক উত্তর। নিচের কোনটি সবচেয়ে দীর্ঘতম নদী? কর্ণফুলী, সাঙ্গু, মাতামুহুরী এবং হচ্ছে পশুর। এখানে সবথেকে দীর্ঘতম নদী হচ্ছে কর্ণফুলী, যেটা আপনার দৈর্ঘ্য হচ্ছে 320 কিলোমিটার। বাকিগুলো হচ্ছে 296 হচ্ছে সাঙ্গু, মাতামুহুরী হচ্ছে 120 সামথিং এরকম, ঠিক আছে। কাসালাং কোন নদীর উপনদী? কাসালাং হচ্ছে কোন নদীর উপনদী? তো এখানে আপনাদের বলে রাখি, আমাদের এই আপনার কোনটির উপনদী, শাখা নদী বা ইত্যাদি মনে রাখার জন্য আমাদের এই বইয়ে হচ্ছে বেসিক টপিক আপনার বেশ কিছু হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। এগুলো হচ্ছে এরকম, যদি আমরা দেখি যে কাসালাং কোন নদীর হচ্ছে উপনদী, এখানে হচ্ছে এটা হচ্ছে কর্ণফুলী নদীর উপনদী। কাকা দেওয়া আছে, একটা হচ্ছে আপনার কাপ্তাই এবং কাসালাং, এই দুইটা হচ্ছে কি কর্ণফুলী নদীর উপনদী। তো আমরা যদি এখানে দেখি, দেখেন দেওয়া আছে কাসালাং কোন নদীর উপনদী, উত্তর কী হবে? খ নাম্বার কর্ণফুলী। তো এই টেকনিকগুলো যদি আপনি বেসিক থেকে ধরতে পারেন, তাহলে আপনি খুব সহজেই এই মুখস্থ করার যে খুব কঠিন একটা প্রবণতা রয়েছে, এটা আপনার দূর হবে। আপনি এই টেকনিকটা অবলম্বন করলেই বেসিক থেকে আপনি খুব সহজেই উত্তরগুলো দিতে পারবেন। কর্ণফুলী নদী কোন শহরের নিকট দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে? আমরা জানি হচ্ছে চট্টগ্রাম এই শহরকে বা এই জেলাকে আপনার বুক চিরে তারপর হচ্ছে বঙ্গোপসাগরে পতিত হয়েছে কর্ণফুলী নদী। তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করেছে ভারতের জলপাইগুড়ির মধ্য দিয়ে, দার্জিলিংয়ের মধ্য দিয়ে এবং ত্রিপুরার মধ্য দিয়ে। আমরা জানি তিস্তা নদী হচ্ছে বাংলাদেশের উত্তরবঙ্গের একটি জেলা। তো আপনারা অপশন থেকে কীভাবে বের করবেন? তো ত্রিপুরা হচ্ছে বাংলাদেশের পূর্ব দিকে অবস্থিত ভারতের একটি রাজ্য। তো এইটা স্বাভাবিকভাবে কি হবে না? ত্রিপুরা হবে না। তার মানে এই সঠিক উত্তর হবে এই দুইটা, জলপাইগুড়ি এবং হচ্ছে দার্জিলিং, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ক। পরবর্তী প্রশ্নটি হচ্ছে সম্প্রতি এক্স তার বন্ধুদের সাথে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বেড়াতে যায়। তার একজন বন্ধু বলল আমরা যে নদীতে অবস্থান করছি সেটির উৎপত্তি আমাদের দেশের একটি পর্বত থেকে। উদ্দীপকে কোন নদীকে ইঙ্গিত করা হয়েছে? এটা হচ্ছে মাতামুহুরী নদীকে হচ্ছে ইঙ্গিত করেছে, ঠিক আছে। মাতামুহুরী এই নদীকে হচ্ছে ইঙ্গিত করেছে, যেটার উৎপত্তি বাংলাদেশের এবং হচ্ছে এটা পতন হয়েছে কোথায়? বঙ্গোপসাগরে। তারপর হচ্ছে উত্তর আরাকান পাহাড় থেকে নির্গত হয়ে বা পতিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে কোন নদীটি? সাঙ্গু, ফেনী, নাপ এবং হচ্ছে মাতামুহুরী। এটা হচ্ছে আরাকান এই পাহাড় থেকে এসেছে হচ্ছে সাঙ্গু নামের এই নদীটি। তারপর হচ্ছে লামার মাইবার পর্বত থেকে কোন নদীর উৎপত্তি? একটু আগে আমরা যেটা বললাম যে কোনটি হচ্ছে বাংলাদেশে উৎপত্তি হয়ে বাংলাদেশের এই বঙ্গোপসাগরে পতিত হয়েছে, এটা হচ্ছে মাতামুহুরী। তো আমরা এখানে বলতে পারি এই লামা এই বাংলাদেশের এই অঞ্চল থেকে এই নদীটি উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বাংলাদেশে অবস্থিত নদীগুলোর শেষ গন্তব্যস্থল কোথায়? আমরা জানি যতগুলো নদী আছে সবগুলো নদীর বেশি 99% নদীরই পতিত হয়েছে বা গন্তব্যস্থল হচ্ছে কোথায়? বঙ্গোপসাগরে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে একটি নদী ভারত থেকে রাজশাহী জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। উক্ত নদী ভারত ও বাংলাদেশে ভিন্ন ভিন্ন নামে পরিচিত। নদীটির নাম কি? যখনই রাজশাহী জেলার নাম আসবে বা কোনো নদীর দুইটা নাম আসবে, তখনই সেটার উত্তর হবে কি? পদ্মা নদী। সেটার নাম কি হবে? পদ্মা নদী। কারণ পদ্মা নদীর আরেক নাম হচ্ছে গঙ্গা এবং এটা হচ্ছে বাংলাদেশের রাজশাহী জেলার মধ্য দিয়ে প্রবেশ করেছে।
গঙ্গা পদ্মা নদী বিধৌত অঞ্চলের আয়তন কত? 34,188 বর্গ কিলোমিটার, 34,998 বর্গ কিলোমিটার, 34,122 বর্গ কিলোমিটার এবং হচ্ছে 35,178 বর্গ কিলোমিটার। এটা সঠিক উত্তর হচ্ছে 34,188 বর্গ কিলোমিটার। কোন নদীর শাখা নদী বেশি? কোন নদীর শাখা নদী বেশি? এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে পদ্মা নদী। আপনার বইয়ের মধ্যে দেখবেন যে আপনার কি বলে এই যে আড়িয়াল খাঁ, মধুমতি, তারপর হচ্ছে ইত্যাদি ইত্যাদি, কপোতাক্ষ নদ ইত্যাদিতে আরও অনেক শাখা নদী আছে। সব থেকে বেশি শাখা নদী দেওয়া আছে এই পদ্মা নদীর, প্রায় 10টারও বেশি হচ্ছে শাখা নদী দেওয়া আছে। কোনটি পদ্মা নদীর শাখা নদী নয়? মধুমতি, ভাগীরথী, ধরলা, চিত্রা ইত্যাদি দেওয়া আছে। এখান থেকে আমরা যদি টেকনিকটা যদি অবলম্বন করি তাহলে দেখতে পারবো হচ্ছে এটার সঠিক উত্তর কোনটি। পদ্মা নদীর শাখা নদী নয় কোনটি? দেখেন এখানে হচ্ছে যে পদ্মা নদীর শাখা নদীর জায়গায় হচ্ছে একটা ছন্দ দেওয়া আছে, হুগলি জেলার আড়িয়াল খাঁ ও ভাগীরথী নামের এক দম্পতি বাস করত। তাদের 4 মেয়ে ইছামতি, নবগঙ্গা, চিত্রা ও মধুমতিকে কপোতাক্ষ নদীর তীরে ভৈরব কুমার ইফটিজিং করলে আড়িয়াল খাঁ তাদের মাথা ভেঙে ফেলার হুমকি দেন। তো এখানে যেগুলো লাল দাগ দেওয়া আছে এগুলো হচ্ছে সবগুলো কি আপনার এটার শাখা নদী। তো আমি যদি এখান থেকে যে শাখা নদী নয় কোনটি, কোনটি পদ্মা নদীর শাখা নদী নয়, তাহলে কোনটি হবে? ভাগীরথী হচ্ছে কি সেটা শাখা নদী, তারপর হচ্ছে আপনার কি মধুমতি শাখা নদী, চিত্রা হচ্ছে তার মেয়ের নাম, এটাও শাখা নদী। অর্থাৎ সঠিক উত্তর হবে কি এখানে যে ধরলা হচ্ছে কি নাই, এটার শাখা নদী নয়। নিচের কোনটি পদ্মা নদীর শাখা নদী? তিতাস, কাপ্তাই, মধুমতি, আত্রাই। তো মধুমতি এই যে এখানে অপশনে দেওয়া আছে, এখানে কি হবে? গ নাম্বারটি হচ্ছে কি সঠিক উত্তর। কারণ হচ্ছে আমরা জানতাম কি যে আড়িয়াল খাঁ এবং হচ্ছে আপনার হচ্ছে 4টা মেয়ের নাম থাকে, ওই 4টা মেয়ের একটার নাম হচ্ছে মধুমতি, যার কারণে আমরা বলতে পারি এটা শাখা নদী হচ্ছে কি মধুমতি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের কোন রাজ্য হয়ে ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রবেশ করেছে? আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ এবং হচ্ছে কি অরুণাচল। তো আমরা জানি বাংলাদেশের এই উত্তর যে অঞ্চল দিয়ে প্রবেশ করেছে ওইখান দিয়ে হচ্ছে আসাম রাজ্য অবস্থিত ভারতের। তো আসাম হয়ে তারপর ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রবেশ করেছে, কুড়িগ্রাম জেলা দিয়ে হচ্ছে প্রবেশ করেছে। যমুনা নদীর সৃষ্টির কারণ কি? হিমবাহ, জলোচ্ছ্বাস, প্লাবন এবং হচ্ছে ভূমিকম্প। আমরা জানি 1787 সালে ব্রহ্মপুত্র নদী এই এলাকায় হচ্ছে প্রলয়ঙ্কার একটি ভূমিকম্প হয়, যেখানে ব্রহ্মপুত্র নদীর তলদেশ উত্থিত হওয়ার কারণে কি হয়? যমুনা নদী বা এই যমুনা নামের শাখা নদী হচ্ছে সৃষ্টি হয়, অর্থাৎ ভূমিকম্পের কারণে কি হয়? যমুনা নদীর সৃষ্টি হয়। আচ্ছা, যদি এখানে বলা হচ্ছে 21 নম্বর প্রশ্নে বুড়িগঙ্গা কোন নদীর শাখা নদী? বুড়িগঙ্গা হচ্ছে দলেশ্বরী নদীর শাখা নদী। ঠিক আছে, দলেশ্বরী নদীর শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা। পরবর্তী প্রশ্নটা হচ্ছে দলেশ্বরীর শাখা নদী কোনটি? ওই প্রশ্নটা একটু উল্টা করে করেছে যে দলেশ্বরীর শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা। ঠিক আছে, আবার বুড়িগঙ্গা হচ্ছে দলেশ্বরীর শাখা নদী, একটু উল্টাপাল্টা বা একটু উলট পালট করে হচ্ছে তারপর প্রশ্নটি করেছে। পরবর্তী বলা হচ্ছে যে আপনার নিচের কোনটি ব্রহ্মপুত্রের উপনদী? নিচের কোনটি ব্রহ্মপুত্রের উপনদী? এটা হচ্ছে করতো, আত্রাই, ধরলা, তিস্তা। এটা সঠিক উত্তর হচ্ছে ধরলা এবং তিস্তা। এটা যদি আমি হচ্ছে এখান থেকে এই যে এখানে যাই, এই যে ব্রহ্মপুত্র, ধলেশ্বরী, ধরলা, তিস্তা, এই যে এখানে দেওয়া আছে, এখানে হচ্ছে কি আছে? এটার উত্তরটি আছে, যেটা বেসিক অপশনে আপনারা পেয়ে যাবেন। ওদের যে বেসিক অপশন আছে সেখানে এগুলো মনে রাখার একটা পদ্ধতি দেওয়া আছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোনটি যমুনার উপনদী? কোনটি যমুনার উপনদী? আত্রাই, মধুমতি, শীতলক্ষা এবং হচ্ছে গোমতী। আত্রাই হচ্ছে যমুনার উপনদী। আর উপনদী কাকে বলে আমরা জানি হচ্ছে কোনো ছোট ছোট নদী যদি মূল নদীতে আসা হচ্ছে পানি প্রবাহিত করে তখন সেটা হচ্ছে উপনদী বলে। আর শাখা নদী হচ্ছে মূল নদী থেকে সৃষ্ট নদী হচ্ছে ওই নদীর শাখা নদী। যমুনার উপনদী হচ্ছে করতো, আত্রাই, ধরলা, তিস্তা, বুড়িগঙ্গা, গোমতী, দলেশ্বরী ও হচ্ছে হালদা। এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে করতো এবং হচ্ছে আত্রাই। ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য কত? 120, 320, 177 কিলোমিটার, 2897 কিলোমিটার। আমরা জানি সব থেকে বড় দৈর্ঘ্যের নদী হচ্ছে ব্রহ্মপুত্র, যেটা হচ্ছে 2897 কিলোমিটার দৈর্ঘ্যের একটি বিশাল আকৃতির একটি নদী। পরবর্তীতে বলা হচ্ছে বাংলাদেশের অংশে ব্রহ্মপুত্র নদীর অববাহিকার আয়তন কত বর্গ কিলোমিটার? এটার সঠিক উত্তর হচ্ছে এখানে বলা আছে 55,040, 44,030, 40,020 এবং 50,060। এটার সঠিক উত্তর হচ্ছে 40,030 বর্গ কিলোমিটার হচ্ছে ব্রহ্মপুত্র নদের আয়তনের অববাহিকা। অববাহিকা জিনিসটা কি? আসলে যখন বর্ষাকালে যখন নদী প্লাবিত হয়ে যে সমস্ত এলাকায় হচ্ছে প্লাবিত হয় বর্ষাকালে, সেই সমস্ত নদী হচ্ছে ওই নদীর অববাহিকা। অর্থাৎ ভরা মৌসুমে যখন নদীর পানি যতটুকু এলাকা জুড়ে ছড়ায় সেটা হচ্ছে ওই নদীর অববাহিকা। তার মানে কি আমরা বলতে পারি এই ব্রহ্মপুত্র নদীর অববাহিকা হচ্ছে, দেখেন বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার,
যার মধ্যে 44,000 কি হয়, বর্ষাকালে যদি আপনার পানি হয় তাহলে এই ব্রহ্মপুত্র নদের এই 44,030 বর্গ কিলোমিটার এলাকা হচ্ছে প্লাবিত হয়ে যায় এই ব্রহ্মপুত্র নদী দ্বারা, ঠিক আছে, বা নদ দ্বারা। মেঘনা নদীর উৎপত্তি স্থল কোথায়? মেঘালয়, সিকিম, নাগামণিপুর এবং হচ্ছে পশ্চিমবঙ্গ। এটা হচ্ছে নাগামণিপুর অঞ্চলে হচ্ছে এই এলাকায় হচ্ছে মেঘনা নদীর উৎপত্তি স্থল। সুরমা নদী কোন শহরের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? এটা জানি, আমরা সবাই জানি হচ্ছে সিলেট, এই অঞ্চল দিয়ে সিলেটের হচ্ছে বিখ্যাত নদী হচ্ছে সুরমা নদী, ঠিক আছে। তারপর হচ্ছে সুরমা কুশিয়ারা কোন জেলায় এসে মেঘনা নাম সুরমা ও কুশিয়ারা কোন জেলায় এসে মেঘনা নাম ধারণ করছে? সিলেট, সুনামগঞ্জ, চাঁদপুর এবং হচ্ছে কিশোরগঞ্জ। এটা হচ্ছে সুনামগঞ্জ এলাকায় এসে হচ্ছে এই দুইটি নদী কি হয়েছে আপনার মেঘনা নাম ধারণ করেছে। আর সুরমা ও কুশিয়ারা নদীর মিলিত দ্বারা আজমিরিগঞ্জে এসে কি নামে প্রবাহিত হয়েছে? এটা হচ্ছে কালনী নামে প্রবাহিত হয়েছে। পরে কালনী নামে প্রবাহিত হওয়ার কিছু দূর প্রবাহিত হওয়ার পরবর্তীতে কি হয়েছে? এটা সুনামগঞ্জে এসে মেঘনা নাম ধারণ করেছে। পরবর্তীতে বলা হচ্ছে মেঘনার শাখা নদী কোনটি? মেঘনার শাখা নদী কোনটি? তিতাস, আত্রাই, ধরলা এবং হচ্ছে কাসালাং। এটা হচ্ছে তিতাস হচ্ছে এই নদীর শাখা নদী। তো এটা নিয়ে আমরা যে ছন্দটা এখানে লিখেছি মেঘনা নদী শাখা নদী, যে দুই বন্ধু মনু ও গোমতী তিতাস নদী থেকে বাওলাই মাছ ধরে। এই যে এখানে মনু, গোমতী, তিতাস এগুলো কি? এগুলো হচ্ছে এটা শাখা নদী। এই দুইটা এই লাইনটা মনে রাখলেই ছন্দের আকারে আপনি কি করতে পারবেন? এই মেঘনা নদীর শাখা নদী মনে রাখতে পারবেন। তো তারপর হচ্ছে গোমতী কোন নদীর উপনদী? গোমতী হচ্ছে পদ্মা, যমুনা, মেঘনা এবং পশুর। এটা হচ্ছে মেঘনা নদীর হচ্ছে উপনদী। তারপর হচ্ছে কোন নদীগুলো মেঘনার শাখা নদী? মেঘনার শাখা নদী কোনগুলো? একটু আগে আমরা বললাম দুই বন্ধু, যে মনু আর হচ্ছে তিতাস কি তিতাস নদীতে হচ্ছে বাওলাই মাছ ধরে। তো এখানে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাওলাই, গোমতী এবং তিতাস, এই নামগুলো হচ্ছে গ নাম্বার অপশন আছে, যার কারণে আমরা বলতে পারি সঠিক উত্তর হচ্ছে গ। মেঘনার শাখা নদী কোনটি? মেঘনার শাখা নদী কোনটি? একটু আগে আমরা পড়লাম, মেঘনার শাখা নদী হচ্ছে আপনার বাওলাই। যে বাওলাই মাছ ধরে আমরা শেষে এটা উল্লেখ করেছিলাম। তো এইভাবে হচ্ছে মনে রাখবেন কোনটি মেঘনা নদীর শাখা নদী নয়। তো এই যে মনু, এই যে এটা রসিকাটা এখানে হবে যদিও, যে এটা কি? এটা শাখা নদী। তিতাস এটার শাখা নদী। গোমতী এটার হচ্ছে শাখা নদী। শুধুমাত্র হচ্ছে ধরলা কি না, এটার শাখা নদী না। তার কারণে সঠিক উত্তর হবে কি? ঘ নাম্বার অপশনটি ধরলা। কর্ণফুলী নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার? আমাদের এই কর্ণফুলী নদীর দৈর্ঘ্য হচ্ছে 320 কিলোমিটার। কর্ণফুলী নদী কোন শহরের খুব নিকট দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে? কর্ণফুলী নদী হচ্ছে চট্টগ্রাম শহরের কাছ দিয়ে হচ্ছে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। হালদা, কাপ্তাই কোন নদীর প্রধান উপনদী? এই হচ্ছে কর্ণফুলী নদীর উপনদী। এটা দিয়ে আমরা হচ্ছে ছন্দটা মনে রেখেছিলাম যে কাকা কি করে? হালকাতার দিন রং নিয়ে খেলা করে। এই কাতে হচ্ছে কাপ্তাই আর কাতে হচ্ছে কাসালাং। আর হচ্ছে কি হালকাতা, মানে যে ওই হালকাতা থেকে হাল থেকে আপনার কি কি মনে রেখেছিলাম? আপনার এই যে হালদা নামটা মনে রেখেছিলাম। এই ছন্দের আলোকে এই কর্ণফুলী নদীর উপনদীগুলো আমরা মনে রাখার চেষ্টা করেছিলাম। কর্ণফুলীর উপনদী কোনটি? কর্ণফুলীর উপনদী কোনটি? এটা হচ্ছে সহজেই দেখতে পাচ্ছি, এক নাম্বার হচ্ছে কাপ্তাই হচ্ছে উপনদী। যে কাকা এখানে কাসালাং আর হচ্ছে কি ছিল? কাপ্তাই ছিল। সাগর দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বেড়াতে গিয়ে নদীর উপর একটি সুবিশাল বিদ্যুৎ কারখানা দেখতে পেল। এটি কোন নদীর উপর অবস্থিত? আমরা জানি বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ প্রকল্প হচ্ছে কর্ণফুলী নদীতে অবস্থিত। তার মানে হচ্ছে কর্ণফুলী নদীতেই সে দেখতে পেল। কোন নদী সিকিমের পাহাড়ি এলাকা থেকে উৎপত্তি? তিস্তা, মেঘনা, পদ্মা এবং হচ্ছে কর্ণফুলী। এটা হচ্ছে তিস্তা হচ্ছে কি সিকিমের পাহাড়ি এলাকা থেকে উৎপত্তি হয়ে এই বাংলাদেশে প্রবেশ করেছে। তিস্তা নদীর বর্তমান দৈর্ঘ্য কত? 177, 142, 320 আর হচ্ছে 2897। এটা হচ্ছে 177 কিলোমিটার। এটা আমরা জানি যদি বলি যে 177, এটা হবে সঠিক উত্তর। 320 হচ্ছে কর্ণফুলী, 2897 হচ্ছে ব্রহ্মপুত্র নদীর একটা দৈর্ঘ্য, ঠিক আছে। তিস্তা ব্যারেজ প্রকল্পটি কত সালে নির্মিত? 1996, 97, 95, 96, 97, 98, 98, 99। এটা হচ্ছে 1997, 98 এই অর্থ বছর হচ্ছে নির্মিত। পশুর বাংলাদেশের কোন অঞ্চলের নদী? উত্তর পূর্বাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চল, দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চল। এটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল। আর এই নদীটি হচ্ছে খুলনা নদীর তীরে, খুলনা জেলায় অবস্থিত। যার কারণে আমরা বলতে পারি খুলনা হচ্ছে কোথায়? দক্ষিণ পশ্চিমাঞ্চল অঞ্চলে অবস্থিত একটি জেলা। যার কারণে এটা পশুর নদীটি হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি নদী। উত্তর আরাকান পাহাড় থেকে নির্গত হয়ে বা সৃষ্টি হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে কোন নদীটি? সাঙ্গু, তারপর হচ্ছে ফেনী, নাফ এবং হচ্ছে মাতামুহুরী। তো এটা হচ্ছে সাঙ্গু নদী হচ্ছে উত্তর আরাকান থেকে নির্গত হয়ে তারপর বাংলাদেশে প্রবেশ করছে। সাঙ্গু নদীর দৈর্ঘ্য কত?
200 কিলোমিটার, 205 কিলোমিটার, 208 এবং হচ্ছে 294 কিলোমিটার। এটা হচ্ছে 294 কিলোমিটার, ঠিক আছে। ফেনী নদীর উৎপত্তি হয়েছে কোথায়? আরাকান পাহাড়ে, পার্বত্য ত্রিপুরায়, লুসাই পাহাড়ে, মাইবার পাহাড়ে। এটা হচ্ছে পার্বত্য ত্রিপুরায় হচ্ছে এটা হয়েছে। কারণ আপনি যদি ফেনী জেলার মানচিত্র যদি আপনি দেখেন, দেখবেন যে ওইটা হচ্ছে ত্রিপুরার কাছাকাছি অবস্থিত একটি জেলা, যার কারণে আপনি ওইটা থেকেও আন্দাজ করে বলতে পারবেন কি পার্বত্য ত্রিপুরা থেকে ফেনী নদীর উৎপত্তি হয়েছে। তারপর হচ্ছে বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তে কোন নদীটি অবস্থিত? এটা হচ্ছে আমরা সবাই জানি যে এইটা হচ্ছে সীমান্তে অবস্থিত হচ্ছে নাফ নদী অবস্থিত, ঠিক আছে। বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে নাফ এই নদীকে এইখানে হচ্ছে খুবই বিখ্যাত একটা নাফ যুদ্ধ সংঘটিত হয়। তো আমরা বলতে পারি বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্তে হচ্ছে এই নাফ নদীটি অবস্থিত। বাংলাদেশ কোন নদীর মোহনা অত্যন্ত প্রশস্ত? নাফ, সাঙ্গু, মাতামুহুরী এবং হচ্ছে মেঘনা। এটা হচ্ছে নাফ নদীর মোহনা অনেক অনেক বেশি প্রশস্ত। নাফ নদীর দৈর্ঘ্য কত? 56, 120, 208 এবং হচ্ছে 320। এটা হচ্ছে মাত্র খুবই ছোট একটি নদী, 56 কিলোমিটার দৈর্ঘ্য। এটার হচ্ছে নাফ নদীর দৈর্ঘ্য হচ্ছে মাত্র 56 কিলোমিটার। পরবর্তী বলা হচ্ছে কোন নদীটির উৎপত্তিস্থল বাংলাদেশে? একটু আগে আমরা পড়েছিলাম শুরুর দিকে যে কোন নদীর উৎপত্তিস্থল বাংলাদেশে, এটা হচ্ছে মাতামুহুরী নদীর উৎপত্তিস্থল হচ্ছে বাংলাদেশে। লামার মাইবার পাহাড়ে পর্বত হতে কোন নদীর উৎপত্তি? এটা হচ্ছে মাতামুহুরী। এটা হচ্ছে বাংলাদেশের একটি জায়গা বা পর্বত, এখান থেকে এই মাতামুহুরী নদীর উৎপত্তি। আর মাতামুহুরী নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার? এটা হচ্ছে আমরা জানি 120 কিলোমিটার হচ্ছে মাতামুহুরী নদীটির দৈর্ঘ্য। পরবর্তীতে বলা হচ্ছে জমির উর্বরা শক্তি বৃদ্ধিতে নদী কিভাবে অবদান রাখে? বন্যার মাধ্যমে, পলি দিয়ে। আমরা যদি অন্য অপশনগুলো দেখি, এখানে পলি দিয়ে যদি এখানে যথার্থ মনে হচ্ছে, কারণ কি পলি মাটি খুবই ফসল চাষের জন্য খুবই উপকারী, তো জীবাশ্ম দিয়ে, পানি দিয়ে। তো এখানে পলি দিয়ে হচ্ছে কি করে? কৃষির জন্য খুবই সহায়তা করে। তাহলে সঠিক উত্তরটি হবে 2, পলি দিয়ে। বাংলাদেশের নদীর নাব্যতা হারানোর প্রধান কারণ কি? নদী ভাঙন, মাছের বিলুপ্তি, নদী দখল এবং হচ্ছে পানির অভাব। এটার সঠিক উত্তর হচ্ছে নদী দখল। নদীর দখল করার কারণে কী হয়ে যাচ্ছে? বাংলাদেশের নদীর নাব্যতা বা নদীর পানি ধারণ বা পানি বহন ক্ষমতা কমে যাচ্ছে। ফেনী নদীর উৎপত্তি হয়েছে কোথায়? আরাকান পাহাড়ে, পার্বত্য ত্রিপুরা। একটু আগে বললাম ফেনী, এই নামটা দেখলে আপনি বুঝতে পারবেন সেটা হচ্ছে ত্রিপুরার কাছাকাছি অবস্থিত। তার মানে সঠিক উত্তর হবে খ, পার্বত্য ত্রিপুরা থেকে ফেনী নদীর উৎপত্তি হয়েছে। পরবর্তীতে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি। চিত্রে বলা হচ্ছে, একটি চিত্র দেওয়া আছে যেখানে হচ্ছে এখানে বাংলাদেশের উত্তর দিক নির্দেশ করা হয়েছে। এটা হচ্ছে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের একটি জেলা বি জায়গায় দেখানো হয়েছে। বলা হচ্ছে বি নির্দেশিত নদীটির নাম কি? তো এখান দিয়ে আমরা জানি হচ্ছে বংশী, গোমতী, সুরমা এবং তিতাস। আমরা জানি হচ্ছে এই এলাকায় হচ্ছে সুরমা নদী হচ্ছে কি সিলেট জেলা অবস্থিত, যার কারণে সিলেট জেলায় হচ্ছে এই সুরমা নদীর এখানে থাকতে পারে, যার কারণে আমরা বলতে পারি এই বি চিহ্নিত এই জায়গাটি হচ্ছে বা এই নদীটির নাম হচ্ছে সুরমা। তারপরে হচ্ছে বাংলাদেশ নদীমাতৃক দেশ। এই দেশে নদীর বেশি প্রয়োজন হচ্ছে জীবিকা অর্জনে, যোগাযোগে, চিত্ত বিনোদনে। এটা হচ্ছে চিত্ত বিনোদনের কোনো কিছু না, এটা হচ্ছে জীবিকা অর্জন। এখানে মানুষ মৎস্য আহরণ করে, যার কারণে জীবিকা অর্জন বলতে পারি। এবং যোগাযোগের জন্য ভূমিকা রাখে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ক, 1 ও 2। মেঘনা শাখা নদী হচ্ছে মনু, গোমতী এবং চিত্রা। প্রথম দুইটাই হচ্ছে সঠিক, মনু এবং গোমতী। চিত্রা কি হবে না? এটা সঠিক উত্তর হবে না, কারণ আমরা ছন্দটি মনে রেখেছিলাম কিভাবে? মনু ও তিতাস, মনু ও হচ্ছে আরেকজন নামের দুই বন্ধু কি করে? গোমতী তিতাস নদীতে বাওলায় মাছ ধরে। তো এখানে কি নাই? চিত্রা নামের কোনো কিছু উল্লেখ নেই। সঠিক উত্তর হচ্ছে কি 1 ও 2। মেঘনা নদীর মোহনা রয়েছে ভৈরবে, গোয়ালন্দে, চাঁদপুর। আমরা জানি ভৈরবে এবং চাঁদপুর এই দুই জায়গায় কি আছে? মেঘনা নদীর মোহনা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি হচ্ছে আমরা মেঘনা নদীর মোহনা রয়েছে কোথায়? আমরা জানি হচ্ছে ভৈরবে রয়েছে এবং চাঁদপুরে কি রয়েছে? মেঘনা নদীর মোহনা রয়েছে, গোয়ালন্দতে নেই। ঠিক আছে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 1 ও 3। আচ্ছা, এখানে এই প্রশ্নে 62 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যমুনার উপনদী হচ্ছে ধলেশ্বরী, চিত্রা এবং হচ্ছে আত্রাই। তো আমরা জানি হচ্ছে এই যমুনার উপনদী হচ্ছে আত্রাই, তার কারণ এখানে দেখতে পাচ্ছি এই অপশনটি রয়েছে খ নম্বরে 3। কর্ণফুলীর উপনদী হচ্ছে কাপ্তাই, হালদা এবং হচ্ছে কাসালাং। আমরা যে ছন্দটি পড়েছিলাম ওইখানে কি দেওয়া ছিল? কাপ্তাইও দেওয়া ছিল, হালদাও দেওয়া ছিল এবং হচ্ছে কাসালাংও দেওয়া ছিল। কারণ আমরা পড়েছিলাম কি, এই যে এখানে আমরা যে ছন্দটার দিকে একটু তাকাই, এই যে এটা কাকা হালকাতার দিনে রং নিয়ে খেলা করে। এই যে এখানে বলা হচ্ছে কি কাপ্তাই, কাসালাং, তারপর হচ্ছে হালখাতা, এখানে হাল আর দি, এখান থেকে হয়েছে কি হালদা। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার রং নিয়ে খেলা করে। রং আর খেলার হচ্ছে কি আছে? রাংখিয়াং নামের আরেকটা হচ্ছে কি আছে? উপনদী রয়েছে। তার মানে আমরা বলতে পারি কি সঠিক উত্তর হচ্ছে এই যে এই তিনটাই হচ্ছে সঠিক উত্তর। কাপ্তাই, হালদা এবং হচ্ছে কাসালাং, এই তিনটাই হচ্ছে সঠিক উত্তর।
64 নম্বর প্রশ্নে বলা হচ্ছে তিস্তা ব্যারেজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কৃষিকাজে, পানি নিষ্কাশনে এবং হচ্ছে বন্যা প্রতিরোধে। এই তিনটা কাজই হচ্ছে তিস্তা ব্যারেজ করে। কৃষিকাজের জন্য গুরুত্বপূর্ণ কাজ করে, পানি নিষ্কাশনের জন্য ভূমিকা পালন করে, বন্যা প্রতিরোধেও এটা ভূমিকা পালন করে। সঠিক উত্তর হচ্ছে 1, 2 ও 3। নদী গুরুত্বপূর্ণ অবদান রাখে জীবিকা নির্বাহে, পরিবহনে এবং হচ্ছে কি কৃষি উৎপাদনে, কারণ কৃষির জন্য সেচের ব্যবস্থা করে। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 1, 2 ও 3। গ নাম্বার অপশনটি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডের সব স্থানে লোক বাস করে কেন? কারণ হচ্ছে নদীমাতৃক হওয়ার কারণে কী হয়েছে, আপনার সব জায়গায় বসবাস করেন। কারণ নদী যেহেতু সব জায়গায় আছে, আর এই নদী কী করে, যাতায়াতের, জীবিকার বা বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক উত্তর হচ্ছে এই কারণে ক। প্রাচীন যুগ থেকে বাংলার মানুষ নদী তীরবর্তী সমতল ভূমিকে বসবাস করে আসছে কেন? পানির প্রাপ্যতার জন্য, মাছ খাওয়ার জন্য, ঠান্ডার কারণে, বন্যপ্রাণী থেকে বাঁচার জন্য। তো এটা হচ্ছে পানির সুপ্রিয় পানির ব্যবস্থা থাকার কারণে হচ্ছে এরকম বসবাস করে আসছে। ঢাকা শহর গড়ে উঠেছে কোন নদীর তীরে? আমরা জানি হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে কী হয়েছে, ঢাকা শহর গড়ে উঠেছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত? আমরা জানি বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর হচ্ছে চট্টগ্রাম বন্দর, যেটি হচ্ছে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। শীতলক্ষ্যা নদীর তীরে কোন শহর অবস্থিত? নারায়ণগঞ্জ, সিলেট, গাজীপুর এবং হচ্ছে নরসিংদী। আমরা জানি নারায়ণগঞ্জ হচ্ছে কি শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। কর্ণফুলী বহুমুখী পরিকল্পনা থেকে কত লক্ষ একর জমিতে কৃষিজ ফলন হচ্ছে? 10 লক্ষ, 12 লক্ষ, 8 লক্ষ এবং হচ্ছে 15 লক্ষ। আমরা জানি 8 লক্ষ একর হচ্ছে কি হচ্ছে জমিতে কৃষিজ ফলন করা সম্ভব হচ্ছে। গঙ্গা কপোতাক্ষ পরিকল্পনায় কোন অঞ্চলের মানুষ কৃষি উৎপাদনে লাভবান হচ্ছে? দিনাজপুর, তারপর হচ্ছে কুমিল্লা, যশোর এবং হচ্ছে আপনার কি বগুড়া। তো আমরা জানি কপোতাক্ষ নদ কোন জেলার একটি নদী, সেটা হচ্ছে যশোরের। তার কারণে আমরা বলতে পারি যশোর অঞ্চলের মানুষ কি হচ্ছে লাভবান হচ্ছে। নদী বাঁচাও কর্মসূচি পালনের মূল উদ্দেশ্য হচ্ছে জনসচেতনতা, বৈদেশিক মুদ্রা অর্জন, কৃষি উৎপাদন বৃদ্ধি, বেকার সমস্যার সমাধান বা দূরীকরণ। এটার সঠিক উত্তর হচ্ছে জনসচেতনতার জন্য এই নদী বাঁচাও নামক হচ্ছে নদীকে কেন্দ্র করে একটি কর্মসূচি পালন করা হচ্ছে বা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তো এই ছিল আমার এই অধ্যায় থেকে টাইপ 1 থেকে যত ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল নদী কেন্দ্রিক, সেগুলো নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।